নমস্কার। ফিরে আসছি আমার আজকের বক্তব্যের তৃতীয় পর্বে। আলোচ্য বিষয় ছিল প্রাউড দর্শনের আলোকে সার্বিক কর্মসংস্থান তথা বেকার সমস্যার সমাধান। আমি আমার দ্বিতীয় পর্ব শেষ করেছিলাম যে কথা দিয়ে তার আরেকটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করি, নাহলে অনেকের কাছে ভুল সংকেত যাবে। আমি বলেছিলাম যে যারা বহিরাগত তারা তাদের রাজ্যে ফিরে যাক, সেখানে গিয়ে রাজ্যকে চাপ দিক কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। এখানে একটা বিষয় উল্লেখ্য, কিন্তু কারা স্থানীয় কারা বহিরাগত আমার বক্তব্যে প্রাউড সেনে ব্যাখ্যা করা হয়েছে। যদি বাংলার বাইরের কোনো মানুষ, আমি আগেই বলেছি, তার জাতি, ধর্ম, বর্ণ, ভাষা যাই না কেন, তিনি এখানে কাজ করছেন, কিন্তু এখানে কাজ করে যদি এখানেই খরচ করেন, এই সামাজিক অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ এই বাংলায়, এখান থেকে অর্থের বহিঃস্রোত, এখান থেকে অর্থ যদি অন্য কোথাও না পাঠান, অর্থাৎ তার এখানেই সংসার, যদিও তার জন্ম, তার ভাষা অন্য কিছু অন্য জায়গায়, কিন্তু তিনি এখানেই সেটেল ডাউন করেছেন, এইখানে তার অন্য কোনো সংসার নেই। অর্থাৎ একজন তথাকথিত, আমি বলি, একজন আমাদের মগী সমাজের একজন আমাদের ভাই, তিনি বহু বছর যাবৎ এখানে আছেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে এখানে চাকরি করেন বা ব্যবসা করেন, এখানেই ইনকাম করে এখানেই খরচ করছেন, এখানকার অর্থনৈতিক স্বার্থের সাথে নিজেকে এক করে দিয়েছেন। তারা আর অন্য কোনো বিহারে অন্য কোনো জায়গা নেই মগী সমাজে, সেখানে নেই বা সেখানে টাকা পাঠাচ্ছেন না, এখানেই ইনকাম করে এখানেই খরচ করছেন। তাহলে এই ক্যাটাগরিতে যারা পড়বেন, তারা যেখানকারই লোক হন না কেন, তারাও স্থানীয় মানুষ প্রাউডের দৃষ্টিতে। তারা অবশ্যই এখানে থাকবেন, এ সমস্ত কিছু করবেন, তারা তো স্থানীয় মানুষ হলেন, তারা তো আর বহিরাগত থাকলেন না। সুতরাং আমি আশা করব আমার বক্তব্যের যেন ভুল ব্যাখ্যা না হয়। এখানে প্রাউডের বক্তব্য বিষয় খুবই ক্লিয়ার এবং প্রাঞ্জল। যাই হোক, আমি ফিরে আসি আমার বক্তব্যে। তৃতীয় পর্বে যে নিয়ে বিকেন্দ্রিত অর্থনীতির কথা বলছিলাম, কোনো দেশের সমাজ ব্যবস্থাকে ভালো করে গড়ে তুলতে গেলে তিনটি মূল জিনিস চাই। তার প্রথমটি হচ্ছে শৃঙ্খলা। মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্র গ্রন্থ শুরু করেছিলেন এই তিনটে একটা সূত্র দিয়ে শুরু করেছিলেন। সেটা হলো কি না, অথ যোগানুশাসনম, প্রথম সূত্রটি ছিল পতঞ্জলি যোগসূত্রের। অর্থাৎ যোগকে আমি আত্মনুশাসনের দৃষ্টিতে ব্যাখ্যা করব। ঠিক তেমনি একটা সুসংবদ্ধ একটা সমাজ গড়ে তুলতে গেলে, সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে তার সামাজিক অনুশাসন তথা শৃঙ্খলা দরকার প্রথমে। দ্বিতীয় হলো ব্যষ্টিগত সমষ্টিগত জীবনে সার্বিক প্রগতিতে একটা যথোপযুক্ত আদর্শগত উদ্দীপনা থাকতে হবে, আদর্শ থাকতে হবে, সর্বাত্মক জীবনাদর্শের সমর্থন থাকতে হবে, সে আদর্শগত উদ্দীপনা থাকতে হবে। তৃতীয়ত দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেই হবে, দেশের অর্থনৈতিক ভিত্তি খুবই সুদৃঢ় হওয়া দরকার। এবার বলা হচ্ছে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে সংশ্লিষ্ট ক্ষমতাগুলি রাজ্য সরকারের বা স্থানীয় সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। অর্থনৈতিক ক্ষমতা পুরোপুরি থাকবে স্থানীয় জনসাধারণের হাতে। তা যদি না করা হয়, তাহলে বিকেন্দ্রিত অর্থনৈতিক কর্মসূচি বাস্তবে রূপ পাবে না। বিকেন্দ্রিত পরিকল্পনা করতে গেলে প্রথমে কি করতে হবে না, ওই আমি আগে বলেছি, সর্বনিম্ন স্তরের প্রয়োজনের দিকে নজর রেখে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে। সেটা হলো ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা। এটা হলো পরিকল্পনার সর্বনিম্ন স্তর। ব্লক ভিত্তিক পরিকল্পনা নিয়ে আমি আমার এবং মডেল ব্লক এবং তার উদাহরণ, বেকার সমস্যার, এগুলো আমি আমার বক্তব্যের পরের দিকে বলবো, ব্যাখ্যা দেব। আমি ধাপে ধাপে আসছি। তো এই যে বলা হচ্ছে কি, সামগ্রিকভাবে কোনো একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলকে কি বলবো, স্বয়ংসম্পন্ন করতে গেলে তার কোনো একটা অঞ্চলকে অবহেলা করলে চলবে না। আমরা অতীত দেখেছি, বর্তমানে দেখছি, একটা রাজ্যের একটা অঞ্চল অবহেলিত, একটা অঞ্চল উন্নত না। প্রাউড দর্শনে সামাজিক অর্থনৈতিক অঞ্চলের প্রতিটি অঞ্চলকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে চলতে হবে, স্বয়ংসম্পূর্ণ হবে। সেজন্য প্রতিটি ব্লককে ধরে ধরে অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণ করতে হবে, তারা হবে স্বয়ংসম্পূর্ণ। কোনো রকম মানে একটা দিক এগিয়ে থাকবে, একটা দিক পিছিয়ে থাকবে একটা অঞ্চল, এরকম হবে না, কোনো সম্ভাবনাই থাকবে না। এই পরিকল্পনার এই প্রকরণই হলো প্রাউডের অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের অভিনবত্ব।
এখন এই বিকেন্দ্রীকরণের বাস্তবায়নটা কীভাবে হবে আমি একটু আগে বলি। বাস্তবায়নের যে ধাপে ধাপে যেটা প্রাউডের বিকেন্দ্রীকরণের বাস্তবায়নের প্রথম ধাপ হলো ওই সারা ভারত তথা পৃথিবীকে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক অঞ্চলে ভাগ করা। রাজনৈতিক প্রদেশ গঠনের দ্বারা অর্থনৈতিক স্বয়ংবরতা অর্জন করা সম্ভব নয়, আমরা দেখলাম, ভারতবর্ষের অভিজ্ঞতা দেখেছি। তো সেই জন্য এই সামাজিক অর্থনৈতিক অঞ্চলে ভাগ করা হবে। ক্রাইটেরিয়া কি আমি আগেই বলেছি, একটা রাজনৈতিক প্রদেশের মধ্যে একাধিক সামাজিক অর্থনৈতিক অঞ্চল থাকতে পারে, আবার একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলের মধ্যে একাধিক রাজ্যও থাকতে পারে। তো এই যে অবস্থা, এখানে আমরা আগে দেখলাম অর্থনৈতিক পরিকল্পনা স্তরটা উপর স্তর থেকে নিচের স্তর আসছে, যেটা সম্পূর্ণ অবাস্তবায়ীটা, যার জন্যে গ্রামভিত্তিক গ্রামীণ অর্থনীতির কোনো উন্নতি হয়নি বললেই চলে। তো এই যে অবস্থাটা সারা পৃথিবীতে এসেছিল, আমি বলবো বিশেষ করে ভারতবর্ষে স্বাধীনোত্তর পর্বকে তিনটি প্রধান স্তরে আমরা ভাগ করতে পারি। অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের আন্তরিক প্রয়াস, সত্যিকারের আন্তরিক প্রয়াস ছিল না। নেহেরু যুগ, গান্ধী যুগ, জনতা সরকার, পরবর্তীকালে কংগ্রেস এবং বিজেপি সরকার, যারাই সরকার এসেছে সেই সরকার এই বৈশ্যদের ছত্রছায়া থেকেই, তাদের প্রতি নরম মনোভাব থেকেই দেশ শাসন করে গেছে। তাদের সুবিধার্থে একের পর এক নানান আইন প্রণয়ন করে গেছে, তাদের ব্যাংক ব্যালেন্স বেড়েছে, জনতা গরিব থেকে আর গরিব হয়েছে। এবারে আমরা দেখছি যদি কোনো কী বলবো বিকেন্দ্রিত অর্থনীতি রূপায়ণ করলে কী হবে, এই যে সবাই স্থানীয় ভিত্তিতে তার এলাকাতে কাজ পাবে, কর্মসংস্থান হবে, তাহলে জীবিকার জন্য আজকে যেমন শ্রমজীবীরা বা অন্যান্য যারা ঘর ছেড়ে দূরে চলে যায়, যেতে বাধ্য হয়, দুটো সংসার তাদের খরচ মেনটেন করতে হয়, পরিবারের জন্য সবসময় তাদের টেনশন থাকে, স্ত্রী পুত্র কন্যারা তারা কী করছে না করছে সবসময় টেনশন থাকে। এই টেনশন তাদের শারীরিক ক্ষেত্রে প্রভাব ফেলে, মানসিক ক্ষেত্রে প্রভাব ফেলে। তো এই ধরনের প্রাউডের বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থা সেটা থাকবে না। দ্বিতীয়ত, প্রত্যেক অঞ্চলে উন্নতি সুনিশ্চিত করতে হলে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে অর্থের বহিঃস্রোত অবশ্যই বন্ধ করতে হবে। অর্থের বহিঃস্রোত বন্ধ করতেই হবে। আমার আগের বক্তব্যে বলেছি, অর্থের বহিঃস্রোত বন্ধ করতে গেলে একটা কলসির ফুটোকে মেরামত করতে হবে, অর্থাৎ ওই অর্থের বহিঃস্রোত বন্ধ করতে হবে। আর সেই অর্থের বহিঃস্রোত বন্ধ করতে গেলে কী করতে হবে, যারা ব্যবসায়ী, পুঁজিপতি এবং চাকরিজীবী, শ্রমজীবী এক জায়গাতে ইনকাম করে একটা অঞ্চল থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে, এটা বন্ধ করতে হবে। অর্থাৎ অর্থনীতিতে ভাসমান জনগোষ্ঠী স্বীকার করা চলবে না, এটাকে বন্ধ করতেই হবে। না হলে সেই অর্থনীতির উন্নয়ন কোনোভাবেই, সেই অঞ্চলের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। অর্থের বহিঃস্রোত যদি একটা অঞ্চল থেকে বন্ধ না হয় অন্য অঞ্চলে, সেখানকার জনগণের মাথা পিছু আয়ও বাড়বে না, ক্রয় ক্ষমতাও বাড়বে না। 3 নম্বর হলো, বিভিন্ন অঞ্চলের পারস্পরিক প্রয়োজন মেটাতে বর্তমানে রপ্তানি পদ্ধতির পরিবর্তে প্রাউড যেটা বলছে, দ্রব্য বিনিময় ব্যবস্থা উৎসাহিত করা, বাটার ট্রেড, পণ্য বিনিময় প্রথা, এতে উভয় সমাজই উপকৃত হবে, উভয় সমাজই উপকৃত হবে এবং বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক যে আজকের ব্যবস্থা হয়ে দাঁড়ায়, শোষণমূলক হয়ে ওঠে, আমদানি রপ্তানি নির্ভর যে টাকার মূল্যে, সেই জায়গা থেকে মুক্ত থাকবে। আমি এর বিস্তৃত ব্যাখ্যা এখন করছি না, পরবর্তীকালে যদি এ সম্বন্ধে বিস্তৃত সময় হয় আলোচনা করব। আমি এগিয়ে যাচ্ছি। প্রাউডের আরেকটি সাহসিক পদক্ষেপ হচ্ছে ইনকাম ট্যাক্সের অ্যাবলিশন, বিলোপ। আয়কর ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ। যদি আয়কর সম্পূর্ণরূপে উঠিয়ে দেওয়া হয়, পরিবর্তে করযোগ্য উৎপাদনের গোড়াতে শুল্ক যদি কিছুটা বসানো হয়, ধরা যাক 10%, তাহলে সরকারের রাজস্বের কোনো ক্ষতি হবে না। আর কি হবে, আয়কর না থাকলে আজকে যেমন সবাই ব্ল্যাক মানি রাখার জন্য চেষ্টা করে, ব্ল্যাক মানি রাখার চেষ্টা করে, সেই ব্ল্যাক মানি আর কেউ রাখার চেষ্টা করবে না। ইনকাম ট্যাক্স যদি না থাকে তাহলে আর ব্ল্যাক মানিও থাকবে না। আর আজকে যত ব্ল্যাক মানি ভারতবর্ষের বাইরে যত লক্ষ কোটি ব্ল্যাক মানি আছে, সেই টাকাগুলো বের করতে পারলে ভারতবর্ষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণে কোনো অসুবিধাই হবে না। তো এগুলো ব্যাপার। তাহলে কি দেখা যাচ্ছে যে আয়করের বিলোপ সাধন করতে হবে। আয়কর না থাকলে কালো টাকা কেউ রাখার চেষ্টা করবে না, তাতে টাকা সাদা হবে আর অর্থনৈতিক ভিত মজবুত হবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, আরও বিনিয়োগ হবে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও বৃদ্ধি পাবে। তাই আয়কর বিলোপের দাবিটি বুদ্ধিজীবীদের গ্রহণ করা উচিত।
এবারে প্রাউডের বিকেন্দ্রিত অর্থনীতির মূল কিছু পরিকল্পনার যে নীতিগুলো কতগুলো আছে, সেই নীতিগুলো আমি পয়েন্টগুলো ব্যাখ্যা করব। সেগুলো খুবই প্রয়োজন জানা। সেগুলো না জানলে এই বিকেন্দ্রিত অর্থনীতিটা কী করে বাস্তবায়িত হবে সেটা বোঝা যাবে না। প্রথম নীতিটি হলো, বিকেন্দ্রিত অর্থব্যবস্থার প্রথম নীতিটি হলো যে একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলের সমস্ত সম্পদের নিয়ন্ত্রণ করবে স্থানীয় মানুষ। আমি বারবার স্থানীয় কথাটা ঘুরে ফিরে আসছে। ন্যূনতম প্রয়োজন পূর্তির জন্য অত্যাবশ্যক পণ্যের উৎপাদন, যেসব সম্পদের প্রয়োজন হয় তা থাকবে স্থানীয় মানুষের হাতে। এন্টায়ার কর্মকাণ্ডটা, কর্মনিযুক্তি, স্থানীয় কর্মকাণ্ড পরিচালনা, ব্যবসা বাণিজ্য, সব কিছু পরিচালনা নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় মানুষের হাতে। স্থানীয় কাঁচামালের সর্বাধিক উপযোগের মাধ্যমে সেই সব জিনিসের উৎপাদন করতে হবে যা একটি সামাজিক অর্থনৈতিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে আবশ্যক। আর এই সমস্তগুলো, এই সব সম্পদের উপযোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে স্থানীয় মানুষদের দ্বারা। লক্ষ্য করলে দেখবেন বারবার বারবার স্থানীয় মানুষের কথাটি আসছে। আমি স্থানীয় মানুষ কারা এটা ব্যাখ্যাটা আগেই দিয়েছি, সুতরাং আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তাহলে দেখা যাচ্ছে স্থানীয় অঞ্চলে মানুষের ন্যূনতম প্রয়োজন পূর্তির পর যে সম্পদ উদ্বৃত্ত হবে প্রাউটের নীতি অনুসারে, যে অতিরিক্ত প্রদাতব্য গুণানুপাতে ন, অতিরিক্ত সম্পদ প্রতিভাবান বিশেষরূপ যোগ্য দক্ষ ব্যক্তিদের মধ্যে গুণানুপাতে বন্টন করা হবে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, টেকনিশিয়ান ইত্যাদি গুণসম্পন্ন মানুষ, তাদের কিছুটা বিশেষ সুবিধা তো দিতেই হবে, যাতে তারা সমাজের বৃহত্তর সেবা করতে পারেন। যেমন একজন সাধারণ মানুষের যদি একজন সমাজের অর্থনৈতিক অঞ্চল সুবিধা পেয়েছে, ক্রয় ক্ষমতা, একটা সাইকেলের ব্যবস্থা হয়, একজন ডাক্তার ইঞ্জিনিয়ারকে একটা স্কুটার বা একটা মোটরসাইকেলের ব্যবস্থা করতে হবে। আবার সম্পদ এটা মিটিয়ে, ন্যূনতম প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্বৃত্ত থাকবে সেটা গুণানুপাতে আরও বন্টন যদি করা যায়, গুণের মানটাকে বর্ধন করা হবে। সাধারণ মানুষকে যদি একটা স্কুটার বা মোটরসাইকেল দেওয়া হয়, তাহলে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের 4 চাকা মোটরসাইকেলের ব্যবস্থা, মোটর গাড়ির ব্যবস্থা করতে হবে। এইভাবে সমাজের অর্থনৈতিক ক্রমোন্নয়ন, মানোন্নয়ন, ক্রয় ক্ষমতাটা মানোন্নয়ন ক্রমবৃদ্ধিরে বাড়বে। কিন্তু ওই বিশেষ দক্ষতার অধিকারী যেসব মানুষ, তারা যে বিশেষ সুবিধা ভোগ করবে, তাদের সঙ্গে যে সাধারণ মানুষের যে ন্যূনতম যে গ্যাপটা ন্যূনতম থাকবে, সেই গ্যাপটা যতদূর সম্ভব কম থাকবে, কিন্তু একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা বেশি বাড়তে দেওয়া যাবে না। এটা হলো বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থার মূল কথা, প্রথম কথা। দ্বিতীয় নীতিটা হলো যে উৎপাদনের ভিত্তি হবে ভোগ, মুনাফা নয়। প্রাউটের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো, মূল কথা হলো জনসাধারণের উপভোগ, কনজামশন, নট প্রফিট। আর কেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিপতিদের, পুঁজিপাদের মূল কথাই হলো মুনাফা। ছলে বলে কৌশলে মুনাফাকে বাড়াও। তাহলে প্রাউড মুনাফার বদলে উপভোগকে উৎপাদনের মূল প্রেরক তত্ত্ব বলে স্বীকার করে নিয়েছে। মানুষের জীবনযাত্রার মান বাড়াতে হলে এই এক নতুন উৎপাদক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থার তৃতীয় নীতি হলো, উৎপাদন ও বন্টনের কাজ সর্বাবস্থায় সমবায়ের দ্বারা পরিচালিত হবে। উৎপাদন এবং বন্টন সমবায়ের দ্বারা পরিচালিত হবে। এখানে শিল্পক্ষেত্রে উৎপাদন, যেটা আমি পরে বলবো, সেখানে বোঝা যাবে। জেনারেলি উৎপাদন এবং বন্টনটা শিল্পক্ষেত্রে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এগুলো মাঝারি স্তরের যে শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্প, এগুলো সবই মাঝারি শিল্প ব্যবস্থাটা সমবায়ের দ্বারা পরিচালিত হবে। শিল্প ব্যবস্থার জন্য আসবো, সেটা আমি বিস্তৃত বলবো। অর্থাৎ আপনারা বলবেন তার সমবায় তো ভারতবর্ষে প্রায় ব্যর্থ, বিশ্বের বিভিন্ন দেশে ব্যর্থ হয়েছে। ভারতবর্ষে আজকে আমূল এবং 2-1টি জায়গা ছাড়া সমবায় ফেলিওর হয়েছে। এর উত্তর বলবো, সমবায় ব্যর্থতার কারণ, সমবায় সফল হওয়ার 3টে কারণ আছে। একটা হলো কঠোর নীতিবাদ, সমবায়ের যারা শেয়ার হোল্ডার হবেন তাদের কঠোরভাবে নীতিবাদী হতে হবে। 2 নম্বর হলো কড়া তত্ত্বাবধান, ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনটা হবে, স্ট্রং সুপারভিশন রাখতে হবে। 3 নম্বর হলো জনগণের হৃদয় দিয়ে সমবায়কে গ্রহণ। এই 3টি তত্ত্ব যেখানে যতটা সফল, সেখানে সমবায় সেখানেই ততটা সফলতার মুখ দেখেছে। সমবায় সম্বন্ধে আমি পরে আরেক ইচ্ছা আছে। সমবায় একটা প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতি একটা বিরাট অংশ দখল করে আছে সমবায় ব্যবস্থা।
উৎপাদন এবং বন্টন ব্যবস্থা। যদি সম্ভব হয় একটা আলাদা পর্ব হিসেবে এর ব্যাখ্যা করব। আমি একটু আগে বললাম কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সমবায়ের মাধ্যমে যতদূর সম্ভব পরিচালিত হওয়া উচিত, এটা বিস্তৃত পরে ব্যাখ্যা করব। বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থার চতুর্থ নীতি হলো একটি অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপে স্থানীয় মানুষের নিযুক্তি তথা অংশগ্রহণ। আমি আগে বলেছি, আর ব্যাখ্যার বিস্তৃত প্রয়োজন নিয়ে আশা করি। আর পঞ্চম নীতিটি হলো যে সমস্ত ভোগ্য দ্রব্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় না একটা স্থানীয় সামাজিক অর্থনৈতিক অঞ্চলে, তা সেই অঞ্চলে বাজারে বিক্রি হতে দেওয়া যাবে না। যেহেতু এই পঞ্চম নীতিটা ভালো করে বুঝতে হবে, যেহেতু বিকেন্দ্রিত অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য হলো স্থানীয় শিল্প বিকশিত করে তোলে, স্থানীয় অর্থনৈতিক ভিতটা মজবুত করা, স্থানীয় কর্মনিযুক্তি বা স্থানীয় মানে একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল বোঝাতে চাইছি, তাহলে স্থানীয় জনসাধারণের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা। তাই যেসব সামগ্রী সেই অঞ্চলে সামাজিক অর্থনৈতিক অঞ্চলে উৎপন্ন হয় না, ধরা যাক, আমি উদাহরণ দিয়ে বলছি, ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গ একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল, যদিও আমি জানি পশ্চিমবঙ্গটা একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল নয়। এই বাংলার যে সামাজিক অর্থনৈতিক অঞ্চলটা হলো বিশাল, আগে যে অখণ্ড বাংলা ছিল সেইটি হলো একটা অবিভক্ত সামাজিক অর্থনৈতিক অঞ্চল। তা আমি উদাহরণ দেওয়ার জন্য ধরে নিচ্ছি যে ধরা যাক এই যে বাংলা একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চল, এখানে এটাকে যদি স্বয়ংবর করতে হয় তাহলে এই অঞ্চলে স্থানীয়ভাবে শিল্পকে বিকশিত করে গড়ে তুলতে হবে। জীবনধারণের যত রকম অত্যাবশ্যক পণ্য থেকে লাক্সারি গুডস, আগে তো অত্যাবশ্যক ভোগ্য পণ্য উৎপাদন করতে হবে, স্থানীয়ভাবে এর প্রোডাকশন তৈরি করতে হবে, আর এখান থেকে এই অর্থের বহিঃশত্ব যেন এর বাংলা বাইরে নিয়ে যায়। এই এখানকার যে আয় হবে, এখানকার অঞ্চলে মানুষের ব্যয় কল্যাণে যাতে তাদের ব্যয় হতে পারে, তবেই অর্থনীতিটা স্বয়ংবর হতে পারবে। তাহলে দেখা যাচ্ছে সেই জন্য একটা স্থানীয় অঞ্চলের বাজারে বাইরের বাজারে থেকে যতখানি সম্ভব কি বলবো, সেই অঞ্চলে বাজারে যে জিনিস উৎপাদন হয় না সেই বাজার থেকে যতখানি সম্ভব বহিষ্কৃত করে দিতে হবে। করে তাহলে আপনি বলবেন তাহলে এখানে চলবে কী করে, ওই অঞ্চলটা এখানে তৈরি হয় না, তাহলে চোরাপথ আমদানি হবে না। কঠোর ব্যবস্থা রাখতে হবে চোরাপথ যাতে আমদানি না হয়, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ব্যবস্থাপনার দ্বারা, নিরন্তর গবেষণার দ্বারা যত শীঘ্র সম্ভব ওই অঞ্চলে ওই স্থানীয় জীবনধারণের অত্যাবশ্যক পণ্যের উৎপাদন শুরু করতে হবে। আপনি বলুন যদি কাঁচামাল না থাকে, ওখানে কাঁচামাল না থাকলে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারের দ্বারা কাঁচামাল আর্টিফিশিয়ালি তৈরি করে সেখানে ব্যবস্থা করে নিতে হবে। অর্থাৎ একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত এই যে প্রাউটের এই যে অর্থনৈতিক দিকগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। উদ্দেশ্য হলো শোষণকে দূর করা, বহিরাগতের শোষণকে মূল উৎপাদন করা, না হলে ওই ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাবে, শোষণ বন্ধ করা যাবে না। সেই জন্যে একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে মানুষের মধ্যে সচেতনতা ব্যাপকভাবে তৈরি করতে হবে। যেমন আজকে করোনা ভাইরাসের জন্য সরকার সচেতনতা স্বাস্থ্য সম্বন্ধে তৈরি করেছে, ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় অঞ্চলে স্থানীয় শিল্প বিকাশ, কৃষি শিল্প, স্থানীয় কর্মসংস্থান, স্থানীয় ভিত্তিতে সেই শিল্পটা গড়ে ওঠা। যে অঞ্চলে সেই স্থানীয় অঞ্চলে যে শিল্প অত্যাবশ্যক জীবন ধারণের জন্য যে জিনিসগুলো উৎপাদন সেখানে হয় না, প্রাথমিক ক্ষেত্রে সেখানে গুরুত্ব দিতে হবে। সেখানে কী করে আমরা সেই কাঁচামালকে ব্যবহার করে গড়ে তুলতে পারি। গুণমান যদি প্রথম অবস্থায় যথাযথ না হয়, তবুও জনগণ, এবং দামটা যদি একটু বেশি হয়, তবুও স্থানীয় অর্থনীতির স্বার্থে জনগণকে সেই ত্যাগটুকু স্বীকার করে নিতে হবে বৃহত্তর কল্যাণের পরিপ্রেক্ষিতে সাময়িক ক্ষেত্রে। এবং সাথে সাথে সরকারকেও চেষ্টা করে যেতে হবে সেই অঞ্চলে যে পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য উৎপাদনের গুণমান হয়তো অন্য অঞ্চলে গুণমানের থেকে কম বা দামটা বেশি, প্রযুক্তি বিজ্ঞানের ব্যবহারের দ্বারা যত দ্রুত সম্ভব সেই গুণমানকে উন্নত করতে হবে এবং দামটাকে কমানোর ব্যবস্থা করতে হবে। তাহলে কী হবে, ধাপে ধাপে উন্নত হবে। আমরা স্বাধীনতা আন্দোলনের সময় যে খাদি আন্দোলন দেশজ ব্যবস্থার আমরা করেছিলাম, হ্যাঁ, তো এখানে শুধু খাদির উপর ভর করে চলবে না, বিজ্ঞান প্রযুক্তির সর্বশেষ কল্যাণকে বাস্তবায়িত করে একটা সামাজিক অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে। সেই জন্য জনগণের সাময়িক অংশগ্রহণ এই পর্যায়ে দরকার, তাদের মানসিক প্রস্তুতিও দরকার যে এই পর্যায়ে আমরা একটু ত্যাগ স্বীকার করবো। আমার এখানে টুথপেস্টটা, এখানে সাবানটা, এখানকার পারফিউমটা হয়তো ততটা কোয়ালিটেটিভ দিক থেকে হয়তো অন্য অঞ্চলের থেকে উন্নত নয় প্রাথমিক অবস্থায়, কিন্তু আমাকে সেইটাই ব্যবহার করতে হবে। আমি যদি সেটা ব্যবহার না করি তাহলে কী হবে,
এই শিল্পটা বসে যাবে, কর্মসংস্থান যারা ছিল তারা বেকার হয়ে যাবে, তাহলে আর বহিরাগতের রমরমা আবার শুরু হয়ে যাবে। স্থানীয় 100% কর্মসংস্থান ব্যবস্থা করতে হলে স্থানীয় শিল্পকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। আর সেটা করতে গেলে স্থানীয় জনসাধারণের 100% সচেতনতা, হ্যাঁ কী বলবো, সেই অঞ্চলের সাময়িক কল্যাণের স্বার্থে অংশগ্রহণ তাদের দিতেই হবে, তাদের সহযোগিতা করতেই হবে। এই জনসচেতনতা সরকারকে ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। তাহলে কি হবে, স্থানীয় মানুষ যেন তাদের নিজস্ব এলাকায় উৎপন্ন সব প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী উৎপাদন করতে পারে, ব্যবহার করতে পারে। এতে স্থানীয় অঞ্চলে অর্থনৈতিক স্বনির্ভরতা সুনিশ্চিত হবে আর ধীরে ধীরে সামাজিক অর্থনৈতিক অঞ্চলটা স্বনির্ভরতার পথে এগিয়ে চলবে। বিকেন্দ্রিত অর্থ ব্যবস্থার এই নীতির প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা অবহেলা করা হয় তাহলে স্থানীয় শিল্প বসে যেতে থাকবে। আমি আগেই বলেছি, বাজারে নিয়ন্ত্রণ বাইরে ফোড়ে বা বহিরাগতর হাতে চলে যাবে, বেকারি বেড়ে যাবে। আমি এই পর্বের বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী পর্ব শুনতে আসুন আর ইউটিউব চ্যানেলে লিঙ্ক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।